পড়ছিলাম রক্তকরবী, কলমে সাবিহাতুল সাভা। পর্ব সংখ্যা 11। গধূলির বিকেল, আকাশে মেঘ জমেছে। করবী জানালা দিয়ে তাকালো বাহিরের দিকে। এই দিকটা ওর অনেক বেশি পছন্দ। এই বাড়িতে পছন্দের জায়গা বলতে করবী এই জায়গাটাই বুঝে। চোখ বন্ধ করে বাহিরে হাত বাড়িয়ে বলে ওঠে, মা আসো, একটু ছুঁয়ে দাও। আমি তোমার গন্ধ পাই আশেপাশে। তুমি কি আমার আশেপাশে ঘুরো? কিছু বলতে চাও? দেহ মুছে গেলেও যে মায়ের আত্মার অস্তিত্ব সন্তান টের পায়। করবীও পায় মায়ের অস্তিত্বের টের। কি আলতো বাতাসের মতো ছুঁয়ে যায় করবীকে। করবী হাসে। বহুদিন পর মনে শান্তি আসে। কত কত প্রশ্ন, অথচ উত্তর নেই। আবারও গভীর ভাবনায় নিজেকে ডুবিয়ে বড় কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকায়। সময় গড়িয়ে যাচ্ছে। এভাবে আর কয়দিন? করবী উঠে দাঁড়ায়। নিজেকে একবার আয়নায় দেখে নেয়। জ্যাস ওর জন্য কিছু নতুন ড্রেস এনেছে। শাড়ি, গাউন, থ্রি পিস। এর মধ্যে করবী আজ নীল রঙের একটা শাড়ি পরেছে। শুনেছে জ্যাসের নাকি নীল রং ভীষণ পছন্দ। দীর্ঘশ্বাস ফেলে মোবাইল হাতে নেয়। এটা জ্যাসের দেওয়া, কলেজ বন্ধ করে দিল, মোবাইল হাত থেকে নেয়নি। মোবাইল দিয়ে করবী কি করবে? ওর কাছে তো কারো নাম্বার নেই। আজও একটা কল আসেনি এই মোবাইলে। জ্যাসও কখনো কল দেয় না। মায়ের স্বপ্ন বুঝি আর পূরণ করতে পারবে না করবী? এই বাঘের গুহা থেকে বের হতে হবে। এর আগে সবাইকে ধ্বংস করে তারপর মায়ের স্বপ্ন পূরণ করবে করবী। জ্যাস আসলো রাতে। বৃষ্টিতে ভিজে বাড়িতে প্রবেশ করলো। শাইলা শিকদার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জ্যাসের গাড়ির দিকে। জ্যাস যেন দেখেও দেখল না। সবাই ব্যস্ত বায়েজিদ শিকদারের পানি। ওনাকে হসপিটাল থেকে নিয়ে এসেছে। মিডিয়া তো গরম। কে মন্ত্রী মশাইকে এভাবে গুলি করলো? হয়তো আর কখনো উঠে দাঁড়াতে পারবে না মন্ত্রী সাহেব। বিদেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করবে বলে সিদ্ধান্ত জানিয়েছে। এতে পা কেটে ফেলে দেওয়া লাগবে। মন্ত্রী সাহেব মুখ খুলছে না, শুধু ধামাচাপা দিতে যাচ্ছে। ওনাকে কি কেউ থ্রেট দিয়েছে? মিডিয়ার এত এত প্রশ্ন। জ্যাস সোজা চলে গেল উপরে। নিচ থেকে প্রত্যেকটা চোখের দৃষ্টি জ্যাসের মধ্যে সীমাবদ্ধ। অথচ এতে ওর কোনো হেলদোল নেই। এতটা পাষাণ একটা ছেলে কিভাবে হতে পারে নিজের বাবার প্রতি? এমন কি করেছিল বায়েজিদ শিকদার? কবির শিকদার কিছু বলতে চাইলে বায়েজিদ শিকদার হাতের ইশারায় থামিয়ে দেয়। এভাবে নয়, ঠান্ডা মাথায় যা করার করতে হবে। আর মাত্র 2 দিন আছে। এমনিতেও সে চলে যাবে। তখন বউ তো এখানেই রেখে যাবে। কবির শিকদার বাবার দিকে তাকিয়ে বলে, আপনি শিওর বউ রেখে যাবে? বায়েজিদ শিকদার গম্ভীর হয়ে হাসে। মেহরাব বায়েজিদ শিকদারের মেডিসিনগুলো সামনে রেখে বলে উঠল, আপনি কথা দিয়ে কথা রাখেননি। আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তবুও আমি চুপ ছিলাম। আমি কাপুরুষ নই যে আপনাকে ভয় পাবো। শুধু সম্মান করি বলে চুপ ছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না করবীকে অন্য কারো পাশে দেখা। প্রয়োজন হলে আবারও রক্ত ঝরবে। আমি ঝরাবো। করবীর পাশে জ্যাসকে কেন? কোনো পুরুষ আমি সহ্য করব না। আপনি আপনি আমাকে বললেন ওই পরিবারের খোঁজ খবর সময় মতো আপনার কাছে দিতে। আমি কখনো জিজ্ঞেস করিনি তারা আপনার কি হয়। এমন একটা পরিবার মন্ত্রী সাহেবের কি হতে পারে? আপনি বললেন ওই পরিবারের মেয়েদের দিকে খারাপ নজর না দিতে। আমি ওই পরিবারের খোঁজ নিতে নিতে পরিবারের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বাসলাম ভালো। সেই ছোট থেকে মেয়েটাকে পাহারা দিয়ে বড় করলাম। যে একবার তাকিয়েছে তারপর আর সেই চোখ দিয়ে নিজেকেও দেখতে পারেনি। আপনি বললেন আমার বিয়ে করবীর সাথে দিবেন। আমি বোকা, আপনাকে বিশ্বাস করে নিলাম। অথচ দিন শেষে আপনি আমার পেছনেই ছুরিটা মারলেন। ওই পরিবারের প্রতি এত এত প্রশ্ন জাগার পরেও আপনাকে প্রশ্ন করিনি, শুধু করবীর জন্য। অথচ আপনি অমানুষের মতো একটা বাচ্চা মেয়েকে বিয়ে করতে গেলেন। ঘরে এতগুলো বউ থাকার পরেও ছোট মাকেও তো এভাবে তুলে বিয়ে করেছিলেন। তখন যদি চুপ না থাকতাম তাহলে আজ এমন দিন দেখতে হতো না। আজ ওকে বিয়ে করলে আপনি হুইল চেয়ারে নয়, কবরে থাকতেন। কবরে আপনার হাড্ডিগুলো ছাড়া কিছুই থাকতো না। বায়েজিদ শিকদার মুখ উপরের দিকে চোখ রাঙিয়ে বলল, তাহলে জ্যাসকে কেন মারছো না? তোমার এত পাওয়ার থাকলে? মেহরাব হেসে ওঠে। ঘৃণায় মুখ তেতো হয়ে ওঠে। বাপ হয়ে এক ভাইকে মারার জন্য অন্য ভাইকে উস্কে দেয় সে কেমন বাপ? মেহরাবের হিসেবে আসে না। আসলেই আপনি আমাদের বাপ তো? মেহরাব বায়েজিদ শিকদারের দিকে ঝুঁকে বলে, আপনি আজ ওই মেয়েটাকে বিয়ে করলে আপনাকে খুন করে ফেললেও ওই মেয়েটাকে আমি আপন করতে পারতাম না কখনো। সে আমার মা হয়ে যেত। সেই হিসেবে জ্যাস আমার উপকার করলো না। ওকে খুন করব নাকি ধন্যবাদ দেব? আপনি এভাবে বসে থাকুন, শুধু দেখুন আমি কি কি করি।
আপনার পাপের দেয়াল কিভাবে ভেঙে ফেলি। আপনি শুধু দেখবেন, কিছুই করতে পারবেন না। আমি আপনাকে এমন একটা ইঞ্জেকশন দিয়েছি, কিছু সময়ের মধ্যে আপনার মুখের শব্দও বন্ধ হয়ে যাবে। আমি আমার সকল প্রশ্নের উত্তর খুঁজে নেব। ওরা কারা, কেন ওদের এত বড় ক্ষতি করলেন, বাচ্চা মেয়েটাকে এতিম করলেন, কিসের শত্রুতামি, সবকিছু আমি খুঁজে বের করব বাইজিদ শিকদার। মেহরাব বাঁকা হাসতেই বাইজিদ শিকদার ভয় পেয়ে যায়। মেহরাবকে দেখে জ্বলন্ত অগ্নি মনে হচ্ছে এখন। বাইজিদ শিকদার পাশে ফিরে দেখে দূরে কবির কারো সাথে ফোনে কথা বলছে। বাইজিদ শিকদার কবিরকে ডাকার আগে মেহরাব ওনের মুখে একটা আপেল ঢুকিয়ে দেয়। সার্ভেন্টগুলো ভয়ে থরথর করে কাঁপছে, দেখেও যেন ওরা কিছুই দেখছে না। জ্যাস রুমে ঢুকে সোজা ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে আশেপাশে করবিকে খুঁজল। করবি বেলকনিতে দাঁড়িয়ে আছে। জ্যাসের উপস্থিতি প্রথমেই বুঝতে পেরেছিল। করবি রুমে আসলো, জ্যাসের সামনে শরবত এগিয়ে দিয়ে বলল, আমি বানিয়েছি। জ্যাস ভুরু কুচকে তাকালো। যেই মেয়ে ওর দিকে ফিরেও তাকায় না, দেখলেই ঘৃণার চোখ সরিয়ে নেয়, সেই মেয়ে নিচ থেকে শরবত দিল। বিষয়টা ঘোলাটে। তবুও জ্যাস করবির হাসি হাসি মুখ দেখে শরবত হাতে নিয়ে পাশে রাখলো। করবি জ্যাসের হাতের দিকে তাকিয়ে বলল, এ কি, আপনার হাত কিভাবে কেটে গেল? দেখে তো মনে হচ্ছে অনেক গভীরভাবে কেটেছে, রক্ত জমাট বেঁধে আছে। জ্যাস হাত ছড়িয়ে বলল, এটা কিছু না, তুমি ঠিক আছো? করবি জ্যাসের সামনে ঘুরে বলল, এই তো, আমি একদম ঠিক আছি। জ্যাস শরবত মুখে দিয়ে করবির এমন বাচ্চামো দেখে হেসে ফেলল। করবি গালে হাত দিয়ে জ্যাসের দিকে তাকিয়ে হেসে বলে, আপনাকে হাসলে সুন্দর লাগে। পাপিষ্ঠ পুরুষগুলোকে আল্লাহ বিশেষ গুণ দিয়ে পাঠায়। আপনি বসুন, আমি আপনার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছি। জ্যাস নিষেধ করে না। বউয়ের হাতে এতটুকু উপকার না নিলে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে কিসের জন্য? করবি সুন্দর করে জ্যাসকে ব্যান্ডেজ করে দিল। পুরোটা সময় জ্যাস মুগ্ধ চোখে তাকিয়ে রইল। এই জগতে সকল বিষাক্ত জিনিসগুলোর মাঝে বহু বছর পর মনে হলো জ্যাস কিছু দেখে এতটা মুগ্ধ হয়েছে। করবি জ্যাসের দিকে তাকিয়ে বলল, কিছু খাবেন? জ্যাস পলক ফেলে বলল, সার্ভেন্টকে বলেছি নিয়ে আসবে। করবি কিছুটা দূরে সরে বসলো। জ্যাস করবির দিকে আবারও তাকিয়ে চোখ সরিয়ে নিল। এই মেয়ের আজ কি হয়েছে? এমন অদ্ভুত আচরণ কেন করছে? এভাবে সেজেছে কেন? জ্যাস জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, গরম, আজ প্রচুর গরম। করবি জ্যাসকে বলল, এসি বাড়িয়ে দিব। জ্যাস নিজেই বাড়িয়ে দিল। বেলকনিতে চলে গেল রুম ছেড়ে। বেলকনিতে এসেই সিগারেট ধরালো। এই মেয়ে মাথা পুরো এলোমেলো করে দিয়েছে। একের পর এক সিগারেটে টান মেরে বেলকনির আয়নায় দিয়ে বারংবার তাকালো করবির দিকে। করবি শাড়ির আঁচল গুজে বিছানা ঠিক করছে। সার্ভেন্ট খাবার নিয়ে আসতেই করবি জ্যাসকে ডাকলো। জ্যাস বলল বেলকনিতে নিয়ে আসতে, ও আজ রুমে কিছুতেই যাবে না। করবি সার্ভেন্টকে বিদায় করে নিজেই বেলকনিতে খাবার নিয়ে আসলো। জ্যাস প্রচুর রেগে গেল। এই মেয়ের সমস্যা কি? জ্যাস করবির দিকে বিরক্তিকর কণ্ঠে বলল, খাবার রেখে বিদায় হও। করবি খাবার রাখতে রাখতে জ্যাসের কথার পাত্তা না দিয়ে বলল, আপনি এভাবে আহত কিভাবে হলেন? আপনার মতো মাফিয়াকে আজ কে এভাবে পেটালো? কথায় কথায় আজ এই মেয়ে জ্যাসের মজা নিচ্ছে। জ্যাস রেগে করবির বাহু চেপে ধরতেই করবি মুচকি হেসে বলল, আস্তে ধরুন, ব্যথা পাইতো। জ্যাস থমকে গেল। আজ সমস্যাটা কার, জ্যাসের নাকি করবির? এই মেয়ের প্রতি এতটা দুর্বলতা কেন কাজ করছে? শক্ত করে কিছু বলতেও পারছে না। জ্যাস করবির হাত টেনে রুমে নিয়ে এসে বিছানায় ছুঁড়ে ফেলে বলল, এইখানে থাকবে, চুপচাপ ঘুমিয়ে পড়, আমাকে বিরক্ত করবেন আমি। করবি বালিশের নিচ থেকে একটা ছুরি বের করলো। এটাও জ্যাসের লকারে পেয়েছে। জ্যাস নিজের সব কিছু লুকিয়ে রাখে। আজ করবি এই সুযোগ হাতছাড়া কিছুতেই করবে না। প্রথম জ্যাসকে শেষ করবে, তারপর ওর সঙ্গীগুলোকে। এর জন্য প্রথমে জ্যাসকে দুর্বল করতে হবে। করবি ধীরে ধীরে ব্যালকনিতে এসে জ্যাসের দিকে তাকায়। জ্যাস প্লেটে খাবার নিচ্ছে। আজ ওর পছন্দের ইলিশ ভুনা প্রথম প্লেটে নিল। করবি ধীরে ধীরে জ্যাসের পেছনে এসে দাঁড়ালো। মনে মনে বলে উঠল, আজকের পর থেকে আমি আর পবিত্র নই। আজ থেকে এক জানোয়ার গুন্ডার রক্তে আমার হাত লাল হবে। ক্ষমা করবেন ক্ষণিকের স্বামী, আপনাকে ক্ষমা করলে আমার মায়ের আত্মা শান্তি পাবে না। করবি পেছন থেকে ধারালো ছুরি বসিয়ে দিতে যায় জ্যাসের পিঠে। অথচ জ্যাস সরে যেতেই করবির ছুরির আঘাত গিয়ে বিঁধে জ্যাসের খাবার প্লেটে। জ্যাস শান্ত দৃষ্টিতে করবির দিকে তাকিয়ে রইল। করবি উঠে আবারও আঘাত করতে চাইল জ্যাসের উপর। জ্যাস করবির হাত ধরে ঘুরিয়ে নিতেই
করবীর পিঠ ঠেকলো জ্যাসের বুকে। জ্যাস করবীর হাত ধরে রেখেই করবীর আগে সুরে বলে উঠল, হাত ছাড়, আমি তোকে ছাড়বো না। তোর জন্য আমার মায়ের আত্মা কষ্ট পাচ্ছে। নিষ্পাপ মানুষগুলোর রুহকে মুক্তি দে, নিজে মরি। জ্যাস ঠান্ডা অথচ শান্ত কণ্ঠে বলল, তুমি আমার মৃত্যু চাও? করবীর আগে কণ্ঠে বলে উঠল, এখনো বুঝতে হবে? জ্যাস কিছুটা হেয়ালি করে বলে উঠল, এত অল্প বয়সে বিধবা হতে চাও? আমার না হওয়া বাচ্চাগুলো তোমাকে অভিশাপ দেবে, তাদের বাবাকে এভাবে মেরে ফেললে। করবী ঘৃণায় মুখ সরিয়ে নিল। জ্যাস চারপাশে তাকিয়ে করবীর পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, তাহলে আগে থেকেই স্বামীর মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলে। তোমাকে যতটা ছোট ভাবি ততটাও নও। আগামীকাল খবর পত্রিকায় বের হবে, মাফিয়া কিং জ্যাস শিকদার বউয়ের হাতে খুন। তুমি জানো তারপর আমার এত এত ফ্যান পাংখা মেয়েগুলো তোমাকে কি করবে? আপনার প্রতিটা কথা আমার কাছে বিষ মনে হচ্ছে। জ্যাস ক্লান্ত চোখে করবীর রাগী মুখটার দিকে তাকিয়ে হেসে ফেলল। একটা শর্তে তোমার হাতে মরতে রাজি। করবী ভুরু কুচকে জিজ্ঞেস করে, কি শর্ত? জ্যাস একটু এগিয়ে এসে বলল, খুব সহজ আবার কঠিনও। করবী বিরক্ত মুখে অন্যদিক ফিরে বলল, এত নাটক না করে বলুন সোজা সাপটা। জ্যাস করবীর চোখের দিকে তাকিয়ে বলল, তোমার চোখে একটা চুমু খাবো। বলতে দেরি করবীর গালের দুই পাশে হাত রেখে চোখে চুমু খেতে দেরি হলো না। করবীর আগে জ্যাসকে ধাক্কা দিতে চাইল, অথচ এত বড় জ্যাসের কাছে করবীর শক্তি নিতান্তই তুচ্ছ। জ্যাস নিচ থেকে সরে করবীর হাতে নিজের বন্দুক দিয়ে বলল, শর্ত পূরণ হয়েছে, এখন তোমার ইচ্ছে পূরণ করো। করবী ঘৃণার চোখে জ্যাসের দিকে তাকায়। মা বাবা বোনের চেহারা ভেসে উঠতেই রাগে রিভলভারে চাপ দিতেই শব্দ হয়। জ্যাস বুক পেতেছিল। ওর বিশ্বাস ছিল করবী পারবে না, অথচ কেন এমন বিশ্বাস ছিল জানা নেই, কিন্তু ছিল বিশ্বাস। অথচ করবী পারল। জ্যাসের বিশ্বাস ভাঙায় সে নিজেই হাসল। করবীর দিকে তাকিয়ে বলল, এত ঘৃণা